সালাম আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আর্টস ফ্যাকাল্টি যে সিরিজটা শুরু করেছিলাম সেই ধারাবাহিকতা আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পার্সেন্টেজ, রেশিও এন্ড প্রপোর্শন, স্পিড, টাইম, ডিসটেন্স এন্ড টাইম এট ওয়ার্ক এই টপিকগুলো কভার করেছিলাম। আজকে চেয়েছিলাম যে মেনসুরেশন, ট্রিগনোমেট্রি এবং নাম্বার সিস্টেমটা কভার করব। তবে এখন অলমোস্ট রাত 12টা 33। এই সময় আসলে এতগুলো টপিক কভার করতে গেলে হয়তো সময় করতে পারবো না। চেষ্টা করবো দুইটা টপিক কভার করা, নাম্বার সিস্টেম এবং ট্রিগনোমেট্রি। চিন্তা করেছি যে মেনসুরেশন এবং জিওমেট্রি টপিকটা আগামীকাল ইনশাল্লাহ কভার করে ফেলবো। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করবো এখানে যে নাম্বার সিস্টেম টপিকটা আছে বা ট্রিগনোমেট্রি আছে, এখানে যে এক্স ওয়াই যে ধরা ছাড়া সুন্দর করে করা যায়, অর্থাৎ ম্যাথটাকে যে ফিল করা যায়, আমি আমার প্রথম ক্লাস থেকে আপ টু এই ক্লাস পর্যন্ত আমি জাস্ট দেখাতে চেয়েছি যে ম্যাথগুলোকে সহজে ভাবা যায়, এক্স ওয়াই জেড না ধরো ম্যাথগুলোকে এভাবে ফিল করা যায়। তো সেটা এখানে অবশ্যই দেখার চেষ্টা করব। যারা দেখতে শুরু করলেন, এক কাপ চা নিয়ে বসে যান। প্যান্ট ভালো লাগলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, তারপর আমাকে একটা চায়ের দাওয়াত দিন। যাই হোক, আমিও চা নিয়ে বসছি। চলেন আপাতত ম্যাথের দিকে মনোযোগ দেওয়া যাক। নাম্বার সিস্টেম, তবে আগেই বলে দিচ্ছি, এটা আর্টস ফ্যাকাল্টি বেসড, মানে বিষয়টা এরকম না শুধু আর্টস ফ্যাকাল্টির জন্য। আমি জাস্ট ম্যাথ শেখানোর বা ম্যাথ দেখানোর আমার যে চিন্তাধারা সেটা আপনাদের সাথে শেয়ার করার একটা সুযোগ পেয়েছি। আহ, এটাই সেটাই দেখাচ্ছে এতটুকু আর কি। এটা যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের আসতে পারে। হ্যাঁ, এটা আর কি। How many integers from 1 to 1000 are divisible by 30 but not by 16? অর্থাৎ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, 1 থেকে 1000-এর ভিতরে কতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব যেগুলোকে আপনি 30 দ্বারা ভাগ করতে পারবেন কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে না, সেটা ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে 1 থেকে 1000-এর ভিতর তো 1000টা নাম্বার আছে। এটাকে যদি আপনি 30 দ্বারা ভাগ করতে চান তো খেয়াল করলে দেখা যায় অলমোস্ট 33টা নাম্বার আমাদের পূর্ণ সংখ্যা আছে, তারা কিন্তু ইন্টিজারের কথা বলছে। তাহলে এরকম 33টা ইন্টিজার আমরা পাইতাম। এইটার উত্তর হইতো যদি দে ডাজ নট হ্যাভ দিস টাইপ অফ কন্ডিশন, যে বাট নট বাই 16। এই যে 33টা নাম্বার আপনি পেলেন, এর মধ্যে এমন কিছু নাম্বার আছে, রিপিট, 33টা যে নাম্বার পেলেন এর মধ্যে এমন কিছু নাম্বার আছে যাদেরকে 16 দিয়েও ভাগ করা পসিবল, যাদেরকে 16 দিয়েও ভাগ করা পসিবল। কিন্তু প্রশ্নকর্তা জানতে চেয়েছে আপনাকে জাস্ট এমন নাম্বারে পিক আপ করতে হবে যেগুলোকে আপনি ইউ ক্যান অনলি ডিভাইড বাই 30 উইদাউট ডিভাইডিং ইট বাই 16। আপনি 16 দ্বারা ভাগ করতে পারবেন না, এটা হচ্ছে কথা। তো এরকম নাম্বারগুলোকে তাহলে আপনি যদি এখান থেকে বিয়োগ করে দিতে পারেন তো আলটিমেটলি এইটা আপনার এই প্রশ্নের উত্তর আসবে। তো এটা কিভাবে বের করা যায়, একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রথমত 16 এবং 13 এর এলসিএমটা নিব। কেন নিব বলছি অবশ্যই। এলসিএম কত? 60, 90, 120, 50, 80, 210, 240। তাহলে 16 এবং 30 এলসিএমটা কত? 240। কিভাবে বের করলাম? আমি অনেকবার ক্লাসে দেখিয়েছি এটা। আমি মাল্টিপল কনসেপ্ট আকারে এলসিএমটা বের করছি, আপনি চাইলে ইউক্লিডের মেথড করতে পারেন, অন্য যে কোনো মেথডে করতে পারেন, আমি কয়েকটা মেথড দেখিয়েছি। এটার এলসিএমটা কত? 240। এই যে এলসিএমটা 240 আসলো, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে এটাকে ইন্ডিভিজুয়ালি 16 দিয়েও ভাগ করা যায়, ইন্ডিভিজুয়ালি 30 দিয়েও ভাগ করা যায়। দুইটা নাম্বারের এলসিএম, এলসিএমটা কি? আমরা লিস্ট কমন মাল্টিপল। আমি কিন্তু এলসিএম নিয়ে অনেক ডিটেলস ক্লাস নিয়েছিলাম, সম্ভবত ডিবিএল বা পেট্রো বাংলা, যে কোনোটাতে হোক, পেট্রো বাংলাতে মেবি। ওখানে দেখবেন কেন এটাকে আমরা লিস্ট কমন মাল্টিপল বলি, কেন এটাকে হাইয়েস্ট কমন মাল্টিপল বলি না, আবার গসকে কেন হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলি বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলি, কেন এলসিএম বা লিস্ট কমন ফ্যাক্টর বলি না, এগুলো কিন্তু আপনাদের ব্যাচেও খুব সুন্দর করে আলোচনা আমি করেছি। আচ্ছা, একটা ম্যাথ রিকোয়েস্ট করেছিলেন একজন, একটা বড় একটা ম্যাথ যেটা আইবি ফ্যাকাল্টি আসতে পারো, এটা আমরা লাস্টের দিকে আলোচনা করবো, একটা স্পেশাল ম্যাথ আজকে আছে। তো এলসিএম আসলে কি রিপ্রেজেন্ট করে? 240 যেটা আছে, ইট ইজ রিপ্রেজেন্টিং আস দ্যাট ইট ক্যান বি ডিভাইডেড বাই 16, ইট ক্যান বি ডিভাইডেড বাই 30। মানে এটা ইন্ডিভিজুয়ালি দুইটা সংখ্যাতে ভাগ করা যায়। তাহলে আমরা খেয়াল করব যে 1000-এর ভিতরে এরকম কয়টা নাম্বার আছে। এই 240 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যেটা 16 দিয়েও ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ বোথ দ্বারা ভাগ করা যায়। এখন আমরা চেষ্টা করব 1000-এর ভিতরে এরকম ঠিক কয়টা নাম্বার আছে যারা 16 দিয়েও ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়। সেটা যদি বের করতে পারি, সেই নাম্বারগুলো বাদ দিলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে খেয়াল করব 1000-এর ভিতরে আমরা যদি 240 দিয়ে ভাগ করে দিই, 240 থেকে ক্ষুদ্র একটা নাম্বার যেটা দ্বারা 16 এবং 30 দিয়ে যেটাকে ভাগ করা যাচ্ছিল আর কি। তাহলে খেয়াল করে দেখা যায় 100/24, মানে এরকম চারটা নাম্বার পসিবল
যেটা 16 দিয়েও ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়। একটা জিনিস মনে রাখবেন, 240-কে যদি 16 দিয়েও ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়, তাহলে 240-এর যে পরের মাল্টিপলটা আছে 480, সেটাকেও 16 দিয়েও ভাগ করা যাবে, 30 দিয়েও ভাগ করা যাবে। তারপরের যে মাল্টিপলটা আছে 720, সেটাকেও 16 দিয়ে ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়। এখন আমি এলসিএম নিয়ে কেন কাজ করছি, দেখেন আপনি এভাবে কতগুলো নাম্বার চেক করবেন যে কোনটা 16 দিয়ে, কোনটা 30 দিয়ে, কোনটা 16 দিয়ে, কোনটা 30 দিয়ে, এটা তো আপনার সারাদিন লেগে যাবে। এই জন্য মূলত এলসিএম কনসেপ্টটা নেওয়া, যে যেই নাম্বারটাকে 16 দিয়ে এবং 30 দিয়ে আলাদা আলাদা ভাগ করা যায়, ওই চিন্তাটা না করে আমরা 240 এলসিএমটা নিব। তাহলে এরপরে যে মাল্টিপলটা থাকবে সেই মাল্টিপলও একই প্রিন্সিপাল মেনটেন করে চলবে, অর্থাৎ 16 দিয়ে ভাগ করা যাবে, 30 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ আমরা এটা নিয়ে কাজ না করে আমরা বড় এটা নিয়ে কাজ করবো। তো এইরকম জিনিস 1000 ভিতর কয়টা আছে? চারটা আছে। তাহলে চারটা যদি বিয়োগ করে দিই, দ্যাট মিনস 29টা আমাদের এরকম নাম্বার পাওয়া যাবে, দ্যাট ক্যান বি, দ্যাট ইজ absolutely divisible by 30 but not by 16। তাহলে এরকম 29টা নাম্বার পাওয়া পসিবল, যেগুলো আমাদের 30 দিয়ে ভাগ করা যায় কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নাই। দেখেন এটা কিন্তু অনেক জায়গায় আসছে, আরো অনেক জায়গায় আসবে। সো কনসেপ্টটা যদি খেয়াল থাকে যে প্রথমে চিন্তা করবেন যে নাম্বারটা দিয়ে তারা ভাগ করতে বলছে, সেটাতে দেখা যায় প্রায় 33টা এরকম নাম্বার পাওয়া পসিবল, কিন্তু আপনাকে কন্ডিশন এমন ভাবে ফিল আপ করতে হবে যে 16 দিয়ে আবার ভাগ করা যায় না, সেরকম নাম্বার কয়টা সেটা বের করা। তো এরকম আমরা এলসিএম করে নিব, দেখবো বোধ দিয়ে ভাগ করা যাচ্ছে কয়টা সেটা বের করে আসি। তো দেখা গেল বোধ দিয়ে ভাগ করা যায় হচ্ছে চারটা। তাহলে এখান থেকে চারটা বিয়োগ করে দেওয়ার অর্থ হচ্ছে এখন যে নাম্বারগুলো আমাদের আছে, যেগুলো শুধুমাত্র 30 দিয়ে ভাগ করা যায় কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না। বুঝতে পারছি? অর্থাৎ এক কথায় বললে বলা যায়, এই যে 33টা নাম্বার আমাদের ছিল, যেটা 30 দিয়ে ভাগ করা যেত একদম, কিন্তু কিছু নাম্বার ছিল যাদেরকে আবার 16 দিয়েও ভাগ করা যেত, সেই বোথ নাম্বার গুলো আমরা হ্যাভ সাবট্রাক্টেড। নাও 29 ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। একটু বড় করলাম মনে হয়, বাট বোঝানোর সাথে অনেক কথা বলতে হলো। একটু ঠান্ডা মাথায় দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। ইফ n is an even integer, which of the following must be an odd integer? খেয়াল করেন n আমাদের এখানে কি ইভেন ইন্টিজার, তাহলে এখানে অড ইন্টিজার কোনটা হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি এক এক অপশন দেখি, ডি নাম্বার থেকে দেখতে থাকি, দেখেন যে এই যে এন এর পরে কিউ আছে, এন বেজ, বেজটা কি ছিল? বেজ আমাদের ইভেন ছিল। একটা জিনিস মনে রাখবেন, পাওয়ারের ক্ষেত্রে এটা কোনো মেটার করবে না, বেজ যা থাকবে সেটাই হচ্ছে ফ্যাক্ট। রিপিট, পাওয়ার জোড় হোক বা বেজোড় হোক, ইট ইজ নট আওয়ার কনসার্ন, এটা আমাদের চিন্তাধারার কোনো বিষয় নাই। বেসটা কি? এন, সেটা কি? জোড়, তার মানে ওটা অবশ্যই জোড় প্রডিউস করবে। এন এর উপর আপনি 5 দেন, 10 দেন, 1 লাখ দেন, 2 লাখ দেন, সেটা সবসময় আপনাকে জোড় প্রডিউস করবে যদি বেসটা কি হয়? জোড় হয়। তো এটা যদি ইভেন হয়, তার সাথে 3 গুণ থাকলো কি থাকলো আমি দেখবো না, কারণ এনি নাম্বার দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই ইভেন, দ্যাট উইল ইভেনচুয়ালি প্রডিউস দ্য ইভেন নাম্বার। পৃথিবীর যে কোনো কিছুকে, সেটা অড হোক ইভেন হোক, হোয়াট এভার ইট ইজ, পৃথিবীর যে কোনো কিছুকে যখন ইভেন সংখ্যাতে গুণ করা হয়, দ্যাট উইল অ্যাবসোলুটলি প্রডিউস দ্য ইভেন ওয়ান। তাহলে এটা আমাদের কি প্রডিউস করবে? ইভেন প্রডিউস করবে। কেন করবে? এন কি ছিল? ইভেন ছিল। এন এর উপরে পাওয়ার কি থাকলো আমার দেখার বিষয় না, কারণ আমি জানি বেজ যা থাকবে সেটাই প্রডিউস করবে, অর্থাৎ ইভেন প্রডিউস করবে। এখন ইভেনের সাথে এনিথিং ইউ ক্যান মাল্টিপ্লাই দ্যাট উইল প্রডিউস দ্য ইভেন, সো আমাদের সেটা দেখার দরকার নাই, এটা অবশ্যই ইভেন হবে। কি চেয়েছে? অড চেয়েছে, তাহলে আমাদের টিক মারার দরকার নাই। আমি বুঝতে পারি দিস অপশন ইজ নট প্রোভাইডিং আস আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, খেয়াল করে এখান থেকে, একটু আগেই বলেছি ইভেনের সাথে যাই থাকুক সেটা ইভেন প্রডিউস করবে। এন ইজ ইভেন, সো এটা 3 থাক, 5 থাক, 6 থাক, 8 থাক, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আমি জানি এটা অবশ্যই আমাদের কি প্রডিউস করবে? ইভেন প্রডিউস করবে। এখন এটা ম্যাক্সিমাম মানুষ আমরা কি করবো জানেন? ভ্যালু দিয়ে কাজ করবো, ভ্যালু ধরে কাজ করবো। এন্ড ভ্যালু ধরে কাজ করতে গেলে আপনি অনেক সময় উত্তর পাবেন, কোনো সন্দেহ নাই। ভ্যালু ধরে কাজ করতে গেলে আপনি অনেক সময় উত্তর পাবেন, বাট দেয়ার ইজ অ্যাবসোলুটলি আ রিস্ক। ইউ আর নট রিস্ক ফ্রি when you are just solving math, taking a value, taking a absolute value, এটা রিস্ক ফ্রি আপনি থাকবেন না। যখন কোশ্চেন হ্যাজ মেনশনড ইট দ্যাট মাস্ট বি, যখন আপনাকে বলা হয়েছে মাস্ট বি, এই কথা যখন উল্লেখ করা আছে যে মাস্ট বি, তখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ইন অল সার্কামস্টেন্সেস, আই রিপিট, ইন অল সার্কামস্টেন্সেস দ্য কন্ডিশন মাস্ট বি ফুলফিলড। মাস্ট বি থাকার অর্থ হচ্ছে পৃথিবীর যে কোনো কন্ডিশনে এই শর্তগুলো পূরণ করবে আর কি। আর একটা অর্থ থাকে, আর একটা শব্দ উল্লেখ থাকে কুড বি। কুড বি মানে কি জানেন? কুড বি মানে হচ্ছে কিছু কিছু কন্ডিশন এটা ফিল আপ করে, হতে পারে কিছু কিছু কন্ডিশন এটা ফিল আপ নাও করতে পারে।
তো মাস্ট বি যখন থাকবে তখন আপনি যখন ভ্যালু ধরে করবেন, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মিলে, কিছু কিছু ক্ষেত্রে মিলে না। এটা রিস্ক আমাদের সবসময় থেকে যায়। এই জন্য কনসেপ্ট যদি বুঝে করেন তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো থ্রি এন মাইনাস, এই যে যা বললাম, পৃথিবীর যা কিছুর সাথে ইভেন্ট গুণ করেন সেটা ইভেন্ট প্রডিউস করবে। আর ইভেন্ট থেকে যখনই অড বিয়োগ করবেন, দ্যাট উইল প্রডিউস ইউ অড। মানে খেয়াল করেন, 3 থেকে, সরি 4 থেকে যদি 1 বিয়োগ করেন কি আসে? 3 আসে না? এটা আমি ভ্যালু ধরে বলতেছি না, বাট কনসেপ্ট এটাই যে ইভেন্ট থেকে যখনই অড বিয়োগ করে ফেলবেন তখন সারা জীবন কি দিবে? অড দিবে। তারা কি চেয়েছে? অড চেয়েছে। তার মানে এটা উত্তর হবে ইনশাল্লাহ। নেক্সট আমরা যদি খেয়াল করি, খেয়াল করেন, এটা আমাদের কি ইভেন্ট, ইভেন্টের সাথে ইভেন্ট যোগ করলে অবশ্যই ইভেন্ট দিবে। এটা খেয়াল করি, আগেই বলেছি পাওয়ার ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আমাদের বেস, কি বেস হচ্ছে ইভেন্ট। তাহলে ইভেন্টের পাওয়ার যাই থাকুক সেটা ইভেন্ট প্রডিউস করবে, ইভেন্ট থেকে ইভেন্ট বিয়োগ করলো সেটা মূলত ইভেন্টে দিবে, জোরে দিবে। তো দেখা যায় একমাত্র অড প্রডিউস করে কোনটা? এটা আর কি। আশা করি কোনো সমস্যা নাই। আমি আবারও বলছি যে ভ্যালু ধরে আপনি করতেই পারেন, কিন্তু সব কন্ডিশনে ভ্যালু ধরে করলে মিলবে এরকম না, আপনি এটা রিস্ক থেকেই যাবে। হ্যাঁ, তবে কিছু কিছু কন্ডিশনে ভ্যালু ধরে করলেও সুবিধা হয়। কনসেপ্ট থেকে বুঝতে পারলে অনেক সুবিধা হবে। If both x and y are prime numbers, which of the following cannot be the product of x and y? Okay, so x and y আমাদেরকে একটা প্রোডাক্ট আর কি। বলা আছে x আমাদের প্রাইম নাম্বার, y আমাদের প্রাইম নাম্বার। তো এখান থেকে কোনটা এদের গুণফল হতে পারবে না। তো আমরা স্প্লিট করা শুরু করব। 27 যদি খেয়াল করি সেটা আমাদের কত? 9 × 3। আরে, কেবল বললো এক্স অ্যান্ড ওয়াই প্রাইম নাম্বার, এই যে 9, ইনি তো আসলে প্রাইম নাম্বার না। তার মানে এই 27 ক্যান নট বি দ্য প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, অ্যাজ দে হ্যাভ মেনশনড ইট that x and y are prime numbers। তাহলে এটা কিন্তু হবে না। বাদ বাকি অপশন যদি চিন্তা করেন, আলহামদুলিল্লাহ, 35 কে 5 গুণিত 7 লেখা যায়, হয়েছে প্রাইম নাম্বারস। 10 কে লেখা যায় 5 গুণিত 2, which is absolutely prime numbers, and 2 is the only one even prime numbers. 6 can be split as 2 and 3, and definitely they are also prime numbers. So only option 27 is fulfilling our conditions, that is 27 is a 9 গুণিত 3 করলে এটা আমাদের prime numbers না। নেক্সট ওয়ান, হাউ মেনি ইন্টিজার্স। আজকে একটু ফাস্ট যাবো, হ্যাঁ, আমি কনসেপ্ট গুলো বলে যাব। আশা করি আপনার তো ছোট নাই বেশি, সবাই অনেক ম্যাচিউর, তো একটু ফাস্ট যাই। হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 100 আর ডিভিজিবল বাই 3 বাট নট 8? একই কথা, ওই যে খেয়াল করেন, 100 নাম্বার আছে, 100টা আছে, 100 কে 3 যদি ভাগ করেন, একদম প্রথম ম্যাথটার কথা বলছি, তাহলে এরকম 33টা নাম্বার পাওয়া যাবে যেগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়। এই পর্যন্ত উত্তর হতো যদি তারা এটা মেনশন না করতো। এই যে 33টা নাম্বার আছে যারা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এর মধ্যে কিছু নাম্বার আছে যারা আবার 8 দ্বারা বিভাজ্য, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে 8 দ্বারা বিভাজ্য হবে না এরকম নাম্বার বের করে। তাহলে খেয়াল করবো 3 আর 8-এর এলসিএম কত? 24। অলরেডি এক্সপ্লেন করছি। 100-র ভিতরে 24 যদি ভাগ করি, তাহলে 4টা আসতেছে, তাই না? 124 4 আসে, 4 24 96। তাহলে এরকম 4টা নাম্বার পাওয়া পসিবল যেগুলো 3 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, বাট আই হ্যাভ টু পিক আপ অনলি দ্য নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3, নট বাই 8। তাহলে এই যে 4টা আছে সেটা আমাদের বোধ দ্বারা ভাগ যাচ্ছে, এই জন্য এই 4 জনকে বাদ দিয়ে দিব। এই যে বাদ বাকি 29 থাকবে, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান। After dividing a positive integer y by 3, the remainder is 2, but when y is divided by 7, the remainder is 4. What is the least possible value of y? Okay, যেহেতু এখানে আমাদের y এর লিস্ট পসিবল ভ্যালু চেয়েছে, আহ, এবং অপশনে ঠিক ওই y এর ভ্যালু গুলো দেওয়া আছে, আমরা এখান থেকে চেষ্টা করব কন্ডিশনটা ফিল আপ করা। ঠিক আছে, বলা আছে যখন কে 3 দ্বারা ভাগ করবেন y কে, তখন রিমাইন্ডার থাকবে 2। তাহলে আমরা এখানে খেয়াল করি, 11-কে 3 দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার 2 থাকে? থাকে, তার মানে এটা কন্ডিশন ফিল আপ করে। 22-কে 3 দিয়ে ভাগ, 3 × 7 = 21, রিমাইন্ডার থাকে 1, তাহলে এটা ফিল আপ করে না, এটা 3 দিয়ে ভাগ করলে একদম কোনো রিমাইন্ডারে থাকে না, তাহলে এটা পাওয়া যাচ্ছে। ওকে, ফাইন। যেহেতু দুইটা অপশন থাকছে, আমরা পরের কন্ডিশনে যাব। যদি একটাই থাকতো তাহলে একটা পিক আপ করে নিতাম। বাট হোয়েন ওয়াই ইজ ডিভাইডেড বাই 7, যখন 7 দ্বারা ভাগ করবেন রিমাইন্ডার থাকবে কত? 4। তাহলে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি 4 থাকে? থাকে। আচ্ছা, বিপদ তো দেখছি, 7 দিয়ে ভাগ করলে 4 × 7 = 28, রিমাইন্ডার 4 থাকে। এখন উত্তর আমি কোনটা পিক আপ করবো? ডেফিনেটলি যেহেতু তারা লিস্ট পসিবল ভ্যালু চেয়েছে, যার কারণে অবশ্যই 11 ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। আচ্ছা, রাত অলমোস্ট 12টা 47। তো কথা বলতে কিছুটা জড়তা আসতে পারে, হ্যাঁ, একটু বুঝে নেবেন কষ্ট করে। ওকে, তো আশা করি এটাতে সমস্যা নাই। তো এই টাইপের বিষয়গুলোকে অপশন টেস্টের মধ্যে দিয়ে হ্যান্ডেল করবেন।
বিষয় হচ্ছে আমরা অপশন টেস্ট করতে চাই না, চিন্তা করবেন যেগুলো অপশনে উত্তর দেওয়া আছে অপশন থেকে উত্তরটাকে কেমনে পিক আপ করা যায়, এটা করলে সুবিধা হবে। If m and p are positive integers and m plus p into m is even, which of the following must be true? Okay, this is absolutely a toughest, brilliant question I have ever solved in this class. এই ক্লাসে যতগুলো কোশ্চেন এখন পর্যন্ত সলভ করছি, এটা সুন্দর একটা প্রশ্ন, অনেকের কাছে টাফেস্ট, কিন্তু এটা চমৎকার প্রশ্ন। আমাকে প্রশ্ন করতে দিলে এই প্রশ্ন আমি বারবার নিয়ে আসবো আর কি। একটা জিনিস খেয়াল করেন, প্রশ্নটা এত সুন্দর কেন বলছি। এম এবং পি এই দুটো আমাদের পজিটিভ ইন্টিজার, একদম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভালো কথা। এই জায়গাটা খেয়াল করবেন, এম প্লাস পি ইন্টু এম ইজ ইভেন। হ্যাঁ, আমাদের ইভেনটা কি? এম প্লাস পি ইন্টু এম ইজ ইভেন, ভালো কথা। হুইচ অফ দ্য ফলোইং ইজ মাস্ট বি ট্রু? আমি কিন্তু অলরেডি বলছি যে when they have mentioned it that the must be true, that means in all circumstances the condition must be fulfilled, হতে হবে পৃথিবীর যে কোনো কন্ডিশনে এটা আমাকে অবশ্যই ফুলফিল হতে হবে, দেখাতে হবে। এটার জন্য প্রযোজ্য যে কন্ডিশন গুলো আছে সেটা ফুলফিল হবে। তো এই অংশটা আমাদের কি বলা আছে? ইভেন আছে, ইভেন বলা আছে। আচ্ছা, একটা প্রোডাক্ট, একটা গুণফল কখন ইভেন হয়? যখন দুইটার যে কোনো একটা মাস্ট বি ইভেন। আই রিপিট, একটা গুণফল যদি ইভেন হতে হয়, তাহলে ওই যে দুইটা সংখ্যা ছিল বা দুইটা এন্টিটি ছিল, তাদের একটা মাস্ট বি ইভেন হতে হবে, আদারওয়াইজ এটা কোনোদিনও ইভেন হওয়া পসিবল না। তাহলে এই যে গুণফলটা যেটা আছে রেজাল্টটা, এটা যদি ইভেন হতে হয়, হয় এম ইভেন অথবা এম প্লাস পি ইভেন, যে কোনো একটা ইভেন হতে হবে। একটা অড হোক বা না হোক এটা আমার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ইভেন হতে হলে মাস্ট বি একটা গুণফল যদি ইভেন হতে হয় তাহলে একটা সংখ্যা অবশ্যই ইভেন হতে হবে। তো সেটা ঠিক ওই অনুসারে দেখি। তার মানে এটা অন্তত ক্লিয়ার। আমরা যদি এখানে চিন্তা করি, অপশন খ থেকে যদি চিন্তা করি, অপশন এ এ এ বি আমি বুঝতে পারছি, আসলে এটা একটু পরে যাব, গ থেকে চিন্তা করি। ইফ এম ইজ ইভেন দেন পি ইজ ইভেন, কথা হচ্ছে মাস্ট বি ট্রু বলেছে, এম যদি জোড় হয়ে থাকে পি কে জোড় হতে হবে, এমন কোনো কথা আছে না। এম যদি জোড় হয়, যেহেতু আমি বলেছি ইভেন হতে হলে আহ, একটা জোড় হতেই হবে, তাহলে এম যদি জোড় হয় পি এখানে জোড় না হলেও হবে, বা এটা পি জোড় হলেও হতে পারে, কোনো সমস্যা না। তার মানে এটা মাস্ট বি হতে হবে এমন কোনো কথা না। আই রিপিট, এম যদি জোড় হয় তাহলে পৃথিবীতে বাকি এম এবং পি কি আছে এটা আমার দেখার দরকার নেই, আমি জানি আলটিমেট রেজাল্ট আমাদের ইভেন হয়ে যাবে। অর্থাৎ ট্রু দিয়ে আপনি যাই গুণ করেন না কেন, সেটা অবশ্যই, সেটা জোড়কে গুণ করেন কিংবা বিজোড়কে গুণ করেন, সেটা কি করবে? অবশ্যই একটা জোড় প্রডিউস করবে, তাই না? তাহলে এম যদি ইভেন হয় পির সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এম যদি ইভেন হয় পি কি হইলো এটা আমার দেখার দরকার নাই। এম যদি ইভেন হয় তাহলে পি কি হইলো আমার এটা দেখার দরকার নাই। এখন খেয়াল করেন, আমার দুইটা অপশন আছে, বলা আছে ইফ এম ইজ অড। দেখেন, এম যদি অড হয়ে যায়, খেয়াল করি, এম যদি অড হয়ে যায় তখন এই এম প্লাস পি কে মাস্ট পি কি হইতে হবে? ইভেন হইতে হবে। এম যদি অড হয়ে যায়, যেহেতু আমাদের টোটাল রেজাল্টটা ইভেন হতে হবে, এম অড হলে এম প্লাস পি কে মাস্ট বি ইভেন হতে হবে। এখন এম প্লাস পি কে ইভেন হইতে হইলে পি কে কিন্তু আবার অবশ্যই অড হতে হবে। কেন হতে হবে খেয়াল করেন, এখান থেকে বলা আছে এম ইজ অড। আচ্ছা, এটা আমাদের অড হয়ে গেছে, এটার সাথে সম্পর্ক নাই, আমাদের এটা ইভেন হতে হবে। এখন এম যদি অড হয়, পি কেও মাস্ট বি অড হতে হবে, কারণ আমরা জানি অড প্লাস অড এটা মিলেই শুধুমাত্র কি প্রডিউস করতে পারে? ইভেন প্রডিউস করতে পারে। তাহলে এই যখন এম অড হবে পি কে ওয়াট হতে হবে, অ্যাজ এ রেজাল্ট টোটাল অংশটা মিলে আমাদের কি আসবে? ইভেন আসবে। এরপরে এই যে এমটা কি ছিল? অড ছিল, কোনো ব্যাপার না, ইভেনের সাথে অড গুণ করলে অবশ্যই কি প্রডিউস করবে? ইভেন প্রডিউস করবে। এন্ড কন্ডিশনে কিন্তু সেটাই বলেছিল যে এম প্লাস পি ইজ ইভেন। বোঝাতে পারি না মনে হয়। খেয়াল করেন, আমার এখান থেকে এম প্লাস পি ইন্টু এম আছে, কন্ডিশন বলতেছে এম যদি অড হয়। আচ্ছা, এম অড হইলে ভালো কথা, যেহেতু আলটিমেট রেজাল্ট আমাদের ইভেন, আলটিমেট রেজাল্ট ইভেন, তাহলে ইভেন হতে হলে এই অংশটুকু মাস্ট বি আমাদের কি হইতে হবে? ইভেন হতে হবে। ইভেন কিভাবে হতে পারে? যেহেতু এম অলরেডি ডিক্লেয়ার্ড অড, পি কে কি ইভেন হলে হবে? হবে না। কেন? খেয়াল করেন, সাপোজ ধরেন এম আমাদের 3 আর পি মনে করেন 4 আর কি, ঠিক আছে, 4 গুণিত এম কত ছিল? 3 ছিল, তাহলে খেয়াল করি 4 আর 3 কত? 7, 3 7 কত? 21। দিস ইজ অ্যাবসলিউটলি ভায়োলেটিং আওয়ার কন্ডিশনস, দিস ক্যান নট বি অড ওয়ান, 21, এটা মাস্ট বি কি হতে হবে? ইভেন হতে হবে। তাহলে
পি এর ভ্যালু কোনোভাবেই ইভেন হওয়া যাবে না যদি এম অড হয়। তাহলে পি কিউ কি হতে হবে? অড হতে হবে। যে রেজাল্ট কি হবে? এম মনে করেন 3, পি আমাদের কত এখান থেকে সাপোজ 5, গুণিত এম এর মান কত 3, তাহলে 5 আর 3 8, আর 3 8 কত 24, ইজ অ্যাবসলিউটলি ইভেন ওয়ান হুইচ ইজ নট ভায়োলেটিং আওয়ার কন্ডিশন। তাহলে এখান থেকে অপশন এ নাম্বার অবশ্যই সঠিক। এম যদি অড হয় আমাদের পিও অড হতে হবে। কেন? কারণ এম অড মানে এই অংশটুকুকে অবশ্যই ইভেন হতে হবে, আর এই অংশটুকুকে ইভেন হইতে হলে পি অলরেডি অড হয়ে গেছে, সরি এম অলরেডি অড হয়ে গেছে, পি কে অড হতে হবে। অড প্লাস অড এটা মিলে ইভেন প্রডিউস করবে, আর ইভেনের সাথে অড গুণ করলে সেটা ইভেন প্রডিউস করবে, আর অ্যাজ এ রেজাল্ট আমার টোটাল গুণফলটা কি হবে? ইভেন হবে। খ নম্বর অপশন কেন নিচ্ছি না? খেয়াল করেন, এম যদি অড হয় পি ইজ ইভেন হতে হবে না। এম যদি অড হয় পি ইভেন হলে কিন্তু সেটা কি করবে? এই যে 21 প্রডিউস করবে, মানে অড প্রডিউস করবে। তাহলে এম অড মানে পিও অড হতে হবে, তাহলে এই অংশটুকু ইভেন প্রডিউস করবে, আর এটা অড থাকলেও আমার কোনো ব্যাপার না। বুঝতে পারছি? এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন, কনসেপ্টটা যদি সুন্দর করে বুঝতে পারেন আল্লাহর মতে, তাহলে দেখবেন এক্সাম হলে এটাকে ডিল করা পসিবল। আর এখানে মাস্ট বি ট্রু বলছে মানে আপনি এটাকে ভ্যালু ধরে নিয়ে করতে গেলে আপনার পাগল পাগল লাগবে, বিষয়টা এরকম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7। খেয়াল করি, if asterisk is defined for all positive real numbers a and b by a star b, বা এটাকে asterisk বলে, is equal to ab by a plus b, then 10 is to 10 asterisk 2 is equal to what? আচ্ছা, এটা আসলে একটা সিম্বল আর কি। সহজ কথা মনে করেন যে a and b দুইটা নাম্বার, তাদের সম্পর্কটা দেওয়া আছে এরকম যে a is to b is equal to ab divided by a plus b। এরকম যদি হয় তাহলে 10 is to 3 কি হবে? এটা এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই। এটা তো দেখাই যায় যে এ বি রেজাল্টটা কি হয়েছে, নাম্বার দুটোকে গুণ করে সাম দ্বারা ভাগ। এখানে একই কথা, নাম্বারটাকে গুণ করে সাম দ্বারা ভাগ, তাহলে আলটিমেটলি 20/12। তাহলে 20/12 4 দিয়ে ক্যান্সেল করলে 5, 4 দিয়ে ক্যান্সেল করলে 300, 5/3 is our required answer. In each expression below n represents a negative integer, which expression could have a negative value? আচ্ছা, n আমাদের একটা নেগেটিভ ইন্টিজারকে অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে অপশনের কোনটা থেকে আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো সেটা জানতে চাইছি। দিস ইজ অ্যাবসলিউটলি উইল নট প্রডিউস দ্য নেগেটিভ ওয়ান, কারণ আমরা জানি স্কোয়ারিং সামথিং উইল প্রডিউস আ পজিটিভ ওয়ান ফর অলওয়েজ। মানে সবসময়ের জন্য আমাদের স্কোয়ার করে নেগেটিভ নাম্বারকেও সেটাকে তো আমরা কি করবে? পজিটিভ ওয়ান দিবে, ঠিক আছে। কিন্তু আমার দরকার কি? হুইচ এক্সপ্রেশন কুড হ্যাভ, কুড হ্যাভ মানে কি থাকতে পারে, আবার নাও থাকতে পারে, অর্থাৎ কিছু কন্ডিশনে থাকবে, কিছু কন্ডিশনে থাকবে, এটা হচ্ছে কথা। তাহলে নেগেটিভ ভ্যালু দিবে না। খেয়াল করি 6 - n যদি নেগেটিভ এন্টিটি হয়ে থাকে তাহলে 6 + n দেয়, তাহলে এটা পজিটিভ ভ্যালু দিবে। এটা একই কথা, যে মাইনাস অলরেডি আছে, n আমাদের নেগেটিভ এন্টিটি, তাহলে এটা পজিটিভ ভ্যালু দিবে। এটা কি হবে? এটা আলটিমেটলি খেয়াল করেন যে 6 + n, এখন আপনার n এর ভ্যালুটা কত? n এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হলে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিবে। যেমন আমি যদি খেয়াল করি n এর ভ্যালুটা যদি -4 ধরি, ধরতে পারি না? অবশ্যই পারি। তাহলে খেয়াল করেন 6 - 4, দ্যাট ইজ গিভিং আস 2, which is absolutely a পজিটিভ ওয়ান। তাহলে এটা তো দিচ্ছে না, কিন্তু সব ক্ষেত্রে কি পজিটিভ দিবে? দিবে না। আপনাকে আমি বলছি এন এর ভ্যালুটা নেগেটিভ, এখন নেগেটিভ কত সেটা তো বলি নাই। নেগেটিভ কত? -7 হতে পারে, তাই না? তাহলে -7 হলে 6 - 7, দ্যাট ইজ গিভিং আস -1, হুইচ ইজ অ্যাবসলিউটলি নেগেটিভ ওয়ান। তার মানে 6 + 1 আসলে কুড হ্যাভ আ নেগেটিভ ভ্যালু, এটার আসলে নেগেটিভ ভ্যালু থাকতে পারে, কিছু কিছু কন্ডিশনে থাকবে, কিছু কিছু কন্ডিশনে থাকবে না। এই জন্য মূলত তারা বলে নাই যে মাস্ট বি। মাস্ট বি বলে কি হইতো? সব সময় থাকতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। In first 1000 natural numbers, how many integers exist such that they leave a remainder 4 when divided by 7 and remainder by 9 when divided by 11? আচ্ছা, এটা এই ম্যাথটা একটু ডিটেলস করার প্রয়োজনীয়তা অনুভব করছি। এটা রিটেন আসার মতো ম্যাথ আসতে পারে, টু বি অনেস্ট। তবে এমসিকিউ তো 8-10 সেকেন্ডে করা যায়, যেহেতু ওটাতে কিছু লজিকের উত্তর মিলবে, কিন্তু কিছু লজিক্যাল সমস্যা থাকে আর কি। তো এটা আমি একটু ডিটেলস করে দিই, বিকজ অফ এটা রিটেন আসার মতো। একটু খেয়াল করেন, এখানেও প্রথম 1000 ন্যাচারাল নাম্বার আছে। হাউ মেনি ইন্টিজার্স এক্সিস্ট, কতগুলো ইন্টিজার পাওয়া যাবে? দে হ্যাভ এ রিমাইন্ডার 4 when ডিভাইডেড বাই 7, যখন 7 দ্বারা ভাগ করবেন তখন রিমাইন্ডার কত পাবেন? 4 পাবেন। এবং যখন 11 দ্বারা ভাগ করবেন তখন রিমাইন্ডার কত পাবেন? 9 পাবেন, এরকম আর কি।
তো এরকম কতগুলো নাম্বার এখান থেকে পাওয়া সম্ভব। অর্থাৎ ওই যে কিছুটা এভাবে চিন্তা করতে পারেন যে আপনারা যে ধারা ম্যাথ করেন না, যে a+n−1 * d, অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে এত দ্বারা ডিভিজিবল কতগুলো নাম্বার পাওয়া যায়, এটাই কিন্তু মূলত করা হয়। আগেও যা দেখালাম আর কি, কাহিনী কিন্তু এটাই মোটামুটি। তো এখানে এন এর মানটা বের করা হয়, তো সেটা আর কি। তো এখানে কমন নাম্বার কত খেয়াল করে এখানে দেখেন যে আমরা যদি খেয়াল করি এখান থেকে যখন আপনি 7 দ্বারা ভাগ করলেন, হ্যাঁ, /7, সাপোজ ধরেন, আচ্ছা নাম্বারটা ধরে নেন, আমরা এন ধরলাম, হ্যাঁ। তো 7 দিয়ে ভাগ করলাম, আমাদের ভাগফল মনে করেন আর রিমাইন্ডার আমাদের এখান থেকে 4। তাহলে এই জায়গা থেকে যদি আমরা নাম্বারটা বের করতে চাই, তাহলে n = অ্যাবসলিউটলি 7a প্লাস এখান থেকে কত 4 আসবে। আমরা নাম্বারটাকে ডিটেক্ট করতে যাচ্ছি, ওই যে দুইটা নাম্বার, ওই দুইটা নাম্বার আমরা এলসিএম নিব, তো দুইটা নাম্বারটা আমরা বের করতে যাচ্ছি। আবার ওই নাম্বারটায় অর্থাৎ n যদি থাকে, উম হ্যাঁ, সেটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করে ফেলি, মনে করেন আমাদের এখান থেকে ভাগফল আসলো b এবং রিমাইন্ডার আসলো কত 9। তাহলে এখান থেকে সিম্পলি n = বলা যায় 11b প্লাস এখান থেকে কত 9 বলা যায়, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গা থেকে নাম্বারগুলো আমরা প্রেডিক্ট করতে পারবো। নাম্বারগুলো আমরা প্রেডিক্ট করতে পারবো কিভাবে? এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এভাবে যেতে পারে না? ডেফিনেটলি আমাদের যেতে পারে। যে আমরা যদি খেয়াল করি এখান থেকে যদি নাম্বারটা প্রেডিক্ট করার চেষ্টা করি, এর ভ্যালু যদি 0 হয়, এখন প্রশ্ন হচ্ছে উম এর এর ভ্যালু 0 কেন বলছি? খেয়াল করেন, আমরা যে ভাগ করলাম 7 দ্বারা, তো এন এর ভিতরে যদি আহ, এটা ভাগ নাই যাইতে পারে, তাই না? 7-এর থেকে ছোট সংখ্যা আসতে পারে। তো আলটিমেটলি সাপোজ এন এর ভ্যালু মনে করেন 4, সাপোজ মনে করেন 4, তো ভাগফল তো যাচ্ছে না, রিমাইন্ডার কত থাকছে? 4 থাকে। তাহলে এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, আবার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে কিন্তু আমাদের এর ভ্যালুটা যেতে পারে। তাহলে আমরা যদি খেয়াল করি এখান থেকে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এন ক্যান বি এখান থেকে 4। যদি 1 হয়, 7 × 4 কত 11, যদি 2 হয়, 7 × 2 = 14, আর 4 কত এখান থেকে 18। তার মানে 7 করে আমাদের এখান থেকে ডিফারেন্সটা হচ্ছে, তাহলে 25, 32, 39, 46, 53, এখান থেকে 60, এই পর্যন্ত আমাদের এর ভ্যালু। আমাদের এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বাট আমরা একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছি। এরপর আমরা এখানে যদি এন এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখান থেকে 0 যদি ইনক্লুড করি, তাহলে কত 9। তাহলে 9, তারপর এখান থেকে 20, 11 করে ডিফারেন্স হচ্ছে, তারপরে 31, তারপর 42, তারপরে এখান থেকে 53, 64 আর 75, এই পর্যন্ত নিলে মোটামুটি হবে। একটা জিনিস খেয়াল করেন, আমরা যে জায়গাতে মূলত এখানে আসতে চেয়েছিলাম, এই যে 53-তে আসতে চেয়েছি, 53-তে আমরা এখান থেকে আসতে চেয়েছি কেন? প্রথমত মনে করেন যে নাম্বারটা আমাদের 11। আচ্ছা, 11 যদি নাম্বারটা হয়, 11কে প্রথমত 7 দিয়ে ভাগ করেন তো। তো 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকে? কি বলে, রিমাইন্ডার কত থাকে? 4 থাকে। তার মানে কন্ডিশন মিললো। ওই 11কেই আবার 11 দিয়ে ভাগ করেন তো, সেক্ষেত্রে কি 9 রিমাইন্ডার থাকছে? থাকছে না। আবার 18 নেন সাপোজ, 18কে আপনি যখন 7 দিয়ে ভাগ করবেন তখন 4 রিমাইন্ডার দেয় প্রথমটা, ঠিক আছে। কিন্তু 18কে যখন আপনি 11 দিয়ে ভাগ করবেন তখন কি 9 রিমাইন্ডার দেয়? তখন কিন্তু 9 রিমাইন্ডার দেয় না। কিন্তু আপনি এভাবে যেতে যেতে আলটিমেটলি এই 53-র দিকে যদি আপনি তাকান, এবং 53-তে কেন গেলাম একবারে, কারণ আমি বুঝতে পারছি এইটার ভিতরে কোনো কমন এখানে আপ টু এই পর্যন্ত নাই। তো এই যে 53টা আছে, এই 53 এমন একটা নাম্বার যেটা দুইটা কন্ডিশনে ফিল আপ করবে। অর্থাৎ এটাকে যদি আপনি 7 দিয়ে ভাগ করবেন তখন সেটা 4 রিমাইন্ডার দিবে, এটাকে যখন আপনি 11 দিয়ে ভাগ করবেন তখন সেটা 9 রিমাইন্ডার দিবে। এবং এটা কিন্তু দুই ক্ষেত্রেই মূলত সত্য কথা, দুই ক্ষেত্রেই কি সত্য কথা। এর আগে যে নাম্বারগুলো আছে 4, 11, 18, 25 বা 9, 20, 31, 42, দ্যাট জাস্ট ফুলফিল দ্য ওয়ান কন্ডিশন, একটা করে কন্ডিশন ফিল আপ করতেছে। কিন্তু আমার ঠিক এরকম নাম্বার দরকার, ইন এ ফার্স্ট 1000 ন্যাচারাল নাম্বারস হাউ মেনি ইন্টিজার্স এক্সিস্ট সাচ দ্যাট দে হ্যাভ এ রিমাইন্ডার 4 when divided by 7 and a remainder 9 when divided by 9, 11. দ্যাট মিনস আই হ্যাভ টু ফুলফিল দ্য টু কন্ডিশন সাইমultaneously। তাহলে এরকম দুইটা কন্ডিশনে ফিল আপ সবাই তো করবে না, 1000 ভিতরে তো অনেক সংখ্যা আছে, তাই না, যাদের এরকম রিমাইন্ডার আলাদা আলাদা ভাবে 4 রিমাইন্ডার থাকে, আলাদা আলাদা ভাবে 9 রিমাইন্ডার থাকে।
কিন্তু একই সাথে এরকম কন্ডিশন ফিল আপ করবে এরকম সংখ্যা কয়টা আছে সেইটাই মূলত আমরা এখান থেকে বের করতে হবে। আই রিপিট, একই সাথে দুইটা কন্ডিশনে ফিল আপ করবে, অর্থাৎ ভাগ করলে একবারে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4, আর 11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। তাহলে 53 আমরা 2 কেজি পেলাম, এবং 53 কে আপনি 7 দিয়ে ভাগ করেন, দেখেন 7 7 49, থাকতেছে কত 4, তাহলে রিমাইন্ডার হচ্ছে 4। আবার 53 কে 11 দিয়ে ভাগ করেন, 4 রকম কত 44, থাকতেছে কত 6 3 9, মানে 53 পর্যন্ত, 44 থেকে 53 বিয়োগ করলে 9, রিমাইন্ডার কত 9 আর কি। তাহলে 53 যেহেতু দুই জায়গাতে কমন, এই 53 ইজ দা আওয়ার ফার্স্ট নাম্বার। তার মানে এই 53 হচ্ছে এ, সো তাদের ইজ ইকুয়াল টু কত 53। এই 53 আমাদের ফার্স্ট নাম্বার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফুলফিলিং, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু আওয়ার দ্য বোথ কন্ডিশন। এটা আমাদের ফিল আপ করতেছে। তাহলে এই এই 53 বের করার জন্যই, অর্থাৎ দুইটা কন্ডিশনই মানতেছে এরকম বের করার জন্য মূলত আমরা এত কাহিনী করে আসতাম। আচ্ছা, এখন 53 শুধু কি 53 হচ্ছে যে তাদের কন্ডিশনটা মানবে? না, 1000 ভিতরে পরবর্তী আরো নাম্বার গুলো মূলত এই কন্ডিশন গুলো মানতে থাকবে। শুধু 53 যে মানবে বিষয়টা এরকম না। 53 পরে আর আরো আছে আপ টু 1000 পর্যন্ত অনেকগুলো নাম্বার। এখন সেই নামটা বের করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে খেয়াল করে এখান থেকে ডিভাইডেড বাই 7 এবং ডিভাইডেড বাই কত এখান থেকে 11, একটা সার্টেন জায়গা পর পর গিয়ে, অর্থাৎ সাতের তো একটা সার্কেল সার্কেল ছিল, তাই না? 11 তো একটা সার্কেল ছিল। তাহলে 7 আর 11 সার্কেল এলসিএম যদি আমরা খেয়াল করি, এলসিএম অফ 7 এবং 11 কত 77। তাহলে এই 77 পরে গিয়ে গিয়ে, আই রিপিট, এই 77 পরে গিয়ে গিয়ে মূলত তারা বোথ কন্ডিশন মানবে। তাহলে খেয়াল করি, 53 যদি আমাদের প্রথমটা হয়ে থাকে, প্লাস 77 আমাদের দ্বিতীয়টা, অর্থাৎ 7 12 130 আমাদের সেকেন্ড নাম্বার, যেটা বোথ কন্ডিশন মেনটেন করবে। আপনি এটা ভাগ করে দেখেন আসবে। বা থার্ড নাম্বারটা কত 207, যেটা বোথ কন্ডিশন মূলত এখান থেকে মেটা মেনটেন করবে আর কি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম কমন ডিফারেন্স কত, এই কন্ডিশন ফিল আপ করা কমন ডিফারেন্স আমাদের সিম্পলি 77। বুঝতে পারছেন? 77 কেন আসলো, এলসিএমটা কেন নিলাম? কারণ আমি জানি 7-এর একটা আলাদা সাইকেল আছে, 11-এর একটা আলাদা সার্কেল আছে। এখানে কিন্তু আমরা ক্লাসে বেশ আলোচনা করে আসছিলাম যে এলসিএমটা এইচসিএমটা কিভাবে সার্কুলেট হয়। তো 7 এবং 11, 7-এর যে একটা আলাদা সার্কেল, 11-এর যে আলাদা সার্কেল, এটা একটা একটা সার্কেল, আপনি কতগুলো সার্কেল নিলেন, একটা বিষয় না? বা আহ, দুইটা মিলে তো একটা কন্ডিশন আসতে হবে, শুধু একটা কন্ডিশন ফিল আপ করলে তো হয় না, দুটো কন্ডিশন ফিল আপ করতে হবে। তাহলে 7 11 77 বা তাদের যে লিস্ট কমন মাল্টিপল, এই মাল্টিপল পরে গিয়ে গিয়ে আমাদের কন্ডিশনটা ফিল আপ করবে। এটা অনেকে বুঝতে কষ্ট হয়, আমি দেখছি আর কি। এটা হয়তো প্রপার এই যে বেসিক কনসেপ্টটা না থাকার সমস্যা। তো খেয়াল করে এখান থেকে তাহলে 53 কি পেলাম, যে মিনিমাম সাস নাম্বার। আর তাহলে ফার্স্ট টার্ম আমাদের কত এখান থেকে, আলহামদুলিল্লাহ 53। আর কমন ডিফারেন্স আমাদের কত 77, অর্থাৎ 77 পরে গিয়ে 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 বলতো এই কন্ডিশন, দুটো কন্ডিশনে মেনটেন করবে। এলসিএম অফ 11 আর 7 দেন 7, যে 77 পরে গিয়ে দুটো কন্ডিশনে মেনটেন করবে। এখন এন এর টার্মের কাহিনী যদি খেয়াল করি, যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা আপ টু 1000-এর মধ্যে এরকম কন্ডিশন ফিল আপ করে কয়টা নাম্বার আছে। তাহলে এ কত এখান থেকে 53 প্লাস এন মাইনাস ওয়ান, আমাদের এন এর ভ্যালুটা দরকার, আর এখানে কত এটা 77, লেস দ্যান এখান থেকে ইকুয়াল টু 1000। তাহলে যদি খেয়াল করি, এন মাইনাস ওয়ান গুণিত এখান থেকে আলহামদুলিল্লাহ 77, এটা হচ্ছে 947। তাহলে এই 77 একবার আমরা এই পাশে দিয়ে দিই, 10 বানিলে 770, আর 2 বানিলে 140, তাহলে 770 মানে 800 800 910, 12 বার, তার মানে সিম্পলি 12 পয়েন্ট সামথিং আসবে। এটা আমাদের উত্তর না, বিকজ অফ এন মাইনাস ওয়ান আছে। তাহলে এন ইজ ইকাল টু 12 + 1, মোটামুটি এরকম 13টা নাম্বার পাওয়া যাবে, যারা 1000-এর মধ্যে, যে যখন আপনি এটাকে 7 দিয়ে ভাগ করবেন রিমাইন্ডার 4 দিবে, এবং যখন আপনি 11 দিয়ে ভাগ করবেন রিমাইন্ডার 9 দিবে। এইটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, এটা মাথা ঠান্ডা করে ভালো করে দেখবেন। তাহলে আমি মনে করি যেভাবে এক্সপ্লেন করলাম এটা আপনাদের বুঝতে সমস্যার কথা না। প্রথমত, একা একা কন্ডিশন অনেকেই স্যাটিসফাই করে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4 দিচ্ছে, এরকম অনেক নাম্বার গুলো প্রথমে দেখালাম। 11-তে একা একা ভাগ করলে অনেকগুলো নাম্বার দেখালাম, কিন্তু বোথ কন্ডিশন স্যাটিসফাই করতেছে, এরকম মিনিমাম নাম্বার হচ্ছে কত 53, মিনিমাম নাম্বার হচ্ছে 53। এবং দুজনের তো আলাদা আলাদা সার্কেল ছিল, 7 এবং 11 আলাদা আলাদা সার্কেল ছিল, একটা সার্টেন পর পর্যায়ে রিপিট হচ্ছিল, কিন্তু আমাদের দুইটা কন্ডিশন একসাথে দরকার। দুইটা কন্ডিশন একসাথে মিট আপ করবে কত, লিস্ট কমন মাল্টিপল আকারে মূলত দুইটা কন্ডিশন একসাথে মিট আপ করবে, অর্থাৎ 77 পরে গিয়ে গিয়ে মূলত দুইটা কন্ডিশন মিট আপ করবে। তাহলে এই ক্ষেত্রে দেখলাম এই কন্ডিশন যদি বোথ মিট আপ করতে চায়, তাহলে এরকম 13টা নাম্বার এখানে পাওয়া পসিবল। এটা একটু ভালো করে মনে রাখবেন, এটা রিটেন আসার মতো প্রশ্ন। আর তারপরও না বুঝতে পারলে আমাকে জানিয়ে আমরা এখানে আরো এক্সপ্লেন করবো, সমস্যা নেই ইনশাআল্লাহ।
আর এটা শর্টকাটে হচ্ছে বিষয়টা এরকম যে এই যে 1,000 আছে, এই যে 1,000 আছে, সেটাই যে 7, 11, 77 দেখতেছেন না, 7, 11, 77, এই এলসিএম 7 এবং 11 এলসিএম দিয়ে ভাগ করে দিলে আলটিমেট রেজাল্টই আমাদের এখান থেকে 13 আসে, 13-এর কাছাকাছি আসে, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। অর্থাৎ ওই যে সার্কেলটা বললাম যে 7-এর একটা আলাদা সার্কেল, 11-এর একটা আলাদা সার্কেল, 77 হচ্ছে তাদের লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ নির্দিষ্ট এই 77 পরপর 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 তারা কন্ডিশনটা মেনটেন করবে। আই রিপিট, 77 পরপর 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 কন্ডিশনটা মেনটেন করবে। তাহলে এরকম 13টা সংখ্যা পাওয়া যাবে। দে হ্যাভ মেনটেন দ্য টু কন্ডিশন সাইমultaneously। আচ্ছা, অনেক আলোচনা করলাম এটা, হ্যাঁ। If n minus 5 is an even integer, what is the next large consecutive even integer? সহজ কথা, n minus 5 যদি আমাদের even integer হয়ে থাকে, বলা আছে পরবর্তী consecutive even integerটা কত। তাহলে পরবর্তী consecutive even যেহেতু বলছে, তাহলে আর 2 যোগ করলে আমরা consecutive even integer পাবো। তারপরে n minus 3 আওয়ার যা is our next large consecutive even integer। আশা করি বুঝতে সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা ট্রিগোনোমেট্রির কিছু আলোচনা করব। এটা আসলে এখানে দেখবেন দু একটা একটু ম্যাজিক্যাল কিছু কোশ্চেন আমি দেখলাম, কোশ্চেন গুলো যখন পিক আপ করলাম, খুব দ্রুত সমাধান করার মতো কিছু কোশ্চেন আমাদের হাতে আছে। তো শুরু করি, হ্যাঁ। if sec theta plus tan theta is equal to x, then tan theta is equal to what? ওকে, এটা অ্যালজেব্রিক স্টাইলের আর কি, এটা তো খুব বেশি আলোচনা করার কিছু নাই। প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে ট্যান থেটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, তাই না? তো দেখেন এটা আমাদের কি আছে, এ প্লাস বি আকার আছে, অর্থাৎ এ প্লাস বি ইজিক্যাল টু এক্স আছে। আমরা যদি কোনোভাবে এ মাইনাস বি ইজিক্যাল টু সামথিং বের করতে পারি, তাহলে দেখেন এই বি কিন্তু ট্যান রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এটা আর এটা সাবট্রাক্ট করলে বিটাই যে এটা আসতেছে অর্থাৎ ট্যানটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে একটা সহজ উপায় কি, আমরা একটা কন্ডিশন জানি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজিক্যাল টু 1, তাই না? তাহলে এ প্লাস বি এ মাইনাস বির মতো কাহিনী। তাহলে এখানে সিম্পলি কি আছে, সেক থেটা প্লাস এখান থেকে ট্যান থেটা, আর এখান থেকে থাকে সেক থেটা মাইনাস এখান থেকে ট্যান থেটা ইজ ইকুয়াল টু সিম্পলি 1। কিসের ভ্যালু দেওয়া আছে, সেক থেটা প্লাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারি যে সেক থেটা মাইনাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। আর প্রথমে কি পেয়েছিলাম, সেক থেটা প্লাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু এক্স পেয়েছিলাম, তাই না? তো ভালো কথা, এখান থেকে ট্যান থিটা বের করতে হবে, মানে ছোটটা বের করতে হবে, তাই না? ছোটটা হচ্ছে কি, ট্যান থিটা ছোটটা না, ছোটটা। তো আমরা এটা কি সাইমালটেনিয়াস কি বলে, সিমেট্রিক ইকুয়েশন, এ প্লাস বি এ মাইনাস বি। সিমেট্রিক ইকুয়েশনের ছোটটা বের করার নিয়ম কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই টু। অথবা আপনারা যে যোগ বিয়োগ করেন সেটাই, কিন্তু তাছাড়া কিছুই না। অর্থাৎ আমি এটা শিখিয়েছি, এ প্লাস বি সমান যদি এখান থেকে এক্স থাকে, আর এ মাইনাস বি সমান যদি এখান থেকে এক্স স্কোয়ার থাকে, ছোটটা বের করার নিয়ম হচ্ছে জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দুইটা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখান থেকে একবারে যদি ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে আমাদের এক্স যাবে, তার মানে 2x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই 2x আসবে, কোনটা, এটা আমাদের প্রশ্ন। If sin a plus sin square is equal to 1, then the value of the expression is equal to cos square a plus cos to the power 4a। তার মানে সহজ কথা, সাইন থেকে আমাকে cos এর দিকে যেতে হবে, এবং সাইন থেকে cos এর যে সম্পর্ক সেটা মেনটেন করলে হয়ে যায়, কিছুই না। খেয়াল করেন এখান থেকে আমরা লিখতে পারি sin is equal to 1 মাইনাস এখান থেকে sin স্কয়ার, এটা কয়েকভাবে করা যাবে, হ্যাঁ। আর 1 মাইনাস sin স্কয়ারে আমরা বলতে পারি এখান থেকে cos স্কয়ার। দেখেন আমার দরকার cos স্কয়ার এবং cos টু দি পাওয়ার 4 এর ভ্যালু। তাহলে cos স্কয়ার মানে কিন্তু আমি পেয়ে গিয়েছি এটা। আর আমরা যদি cos টু দি পাওয়ার 4 বের করতে চাই, অর্থাৎ উভয় পক্ষে আমরা যদি স্কয়ার করে দিই, তাহলে এখান থেকে সিম্পলি বলা যায় sin স্কয়ার। তাহলে আমরা এখন মান বসিয়ে দিই যে cos স্কয়ার এর ভ্যালু হচ্ছে কত, 1 মাইনাস sin স্কয়ার প্লাস cos টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে sin স্কয়ার। একটা জিনিস মনে রাখবেন, এই টাইপের প্রশ্নগুলোতে সবসময় উত্তর 1 আসবে। মানে এই এই যে এক্সপ্রেশনটা খেয়াল করছেন, দুইটার আমাদের এখান থেকে কোয়াড্রেটিক মান জানতে চাই, একটা ফোর্থ কোয়াড্রেটিক, একটা আমাদের 2 আছে। এর কন্ডিশন থাকলে সব ক্ষেত্রে মূলত অ্যান্সার 1 আসে, মনে রাখতে পারেন আর কি। এই যে এটা বাকি কথা, এখানে আমাদের সিম্পলি এখানে কি আসবে, 1 আসবে। তারপরেও যদি এখানে করি যে, করে আর কি, শুধু সময় নষ্ট। সময় নষ্ট বলতে সেম জিনিস, cos এর সমান 1 মাইনাস cos স্কয়ারে, যেটাকে আমরা কি বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি sin স্কয়ারে। কি দরকার চেয়েছে, sin স্কয়ারে এবং sin টু দি পাওয়ার 4 এর মান চেয়েছে। তাহলে sin স্কয়ারের মান যদি এটা হয়, আমরা যদি এখন sin টু দি পাওয়ার 4 এ চাই, কেন, কারণ দুইটা জিনিস লাগবে, একটা sin স্কয়ার এ লাগবে, একটা sin টু দি পাওয়ার 4 লাগবে। তো sin স্কয়ার এ যদি পেয়ে গিয়েছি, তাহলে স্কয়ার করলে হয়ে যাবে।
তাহলে এই পাশে কি পাবো, কজ স্কোয়ার পাবো। ফাইন, তাহলে মান বসে দিই। সাইন স্কোয়ার এ মানে হচ্ছে এটা, অর্থাৎ এটা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ 1 - cos স্কোয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কজ স্কোয়ার। সো এটা ক্যান্সেল আউট হয়ে যায় 1। বুঝছেন? সারাদিন সময় করতে পারি নাই। এখন দেখলাম আপনারা নকও করছেন, আর্টস ফ্যাকাল্টির দ্বিতীয় ক্লাসটা কখন নিব। বাধ্য হয়ে ক্লাস রাত 12:30 বা 12:40 থেকে শুরু করছি মনে হয়, নাকি 12:30 থেকে শুরু করছি, এখন একটা 13। তো যাই হোক, ম্যাথ একটা ভালো জিনিস, এটা আমি আসলে ভাবতে ভালোই লাগবে সবার আসলে। 4 নম্বর যে প্রশ্নটা আছে, পোল কাস্ট আর √3 মিটার লং শ্যাডো অন দ্য গ্রাউন্ড at an elevation 60 ডিগ্রি, দ্য হাইট অফ দ্য পোল ইজ ওয়াট। টু বি অনেস্ট, যারা ফিফথ ব্যাচে ছিলেন এই ম্যাথ সলভ করতে তাদের 10 সেকেন্ডের বেশি লাগলে দিস ইজ অ্যাবসলিউটলি আ ক্রাইম। এই ম্যাথ যদি 10 সেকেন্ডের বেশি লাগে, এটা আপনার জন্য ক্রাইম। কারণ এগুলো সুন্দর করে আলোচনা করছি, সাইড দৃশ্য কাহিনী কিভাবে কি করবেন, তাই না? এটা অনেকেই ট্যান সাইন কট নিয়ে চলে আসবে, কিন্তু আমরা কিন্তু ওই দিকে যাব না। এ পোল কাজটা √3 মিটার, তার মানে একটা পোল আছে এখানে আমাদের হাতে, √3 মিটার লং শ্যাডো অন দ্য গ্রাউন্ড। তাহলে এখান থেকে খেয়াল করবো, এই যে আমাদের কি একটা ছায়া তৈরি হয়েছে, সেটা আমাদের √3 মিটার। এলিভেশন কত, 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি আমাদের এখান থেকে এলিভেশন আছে। এইটা একটা 2 সেকেন্ড নেবেন। হাইট অফ দ্য পোল ইজ হোয়াট, অর্থাৎ এই যে হাইট আছে সেটা কত বের করতে হবে। এখন আই হ্যাভ অলরেডি cited to you that in a 30, 60, 90 degree triangle, the side ratio is nothing but 1:√3:2। অনেকবার বলেছি 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে আমাদের 1:√3:2 তাদের সাইড রেশিও হবে। তাহলে সিম্পলি এটা যদি 60 ডিগ্রি হয়, এটা আমাদের কত 30 ডিগ্রি বলার দরকার আছে, আর এটা কত 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি নিয়ে মূলত আমাদের সেরকম কাজ দরকার হয় না, 30, 60 কাজ করলে শেষ। তাহলে খেয়াল করবো, 30 রেসপেক্টে 1 ইউনিট থাকবে, আর 60 রেসপেক্টে কত থাকবে, √3 ইউনিট থাকবে। তাহলে তারা কিন্তু জানতে চেয়েছে এই মানটা, তাহলে আমরা বলবো 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু, আমাদের ভাষায় যেটা 1 ইউনিট, দিস ইজ অ্যাবসলিউটলি রিপ্রেজেন্টিং আজ দ্য √3 মিটার শ্যাডো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে আমাদের ভাষায় যেটা 1 ইউনিট, সেটা প্রশ্নের ভাষায় √3 মিটার। এখন আমাদের ভাষায় যেটা √3 ইউনিট, সেটা আসলে কি রিপ্রেজেন্ট করে, পোলের উচ্চতা রিপ্রেজেন্ট করে। তাহলে খেয়াল করি, √3 গুণ করলে আলটিমেটলি এখান থেকে 3 মিটার আসবে। এটা আলোচনা করার দরকার আছে? আমার তো মনে হয় এটা দরকার নাই। একটা 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে আমরা সাইড রেশিওটা জানি 1:√3:2। আমাদের পাশে যেটা 1 ইউনিট আছে প্রশ্নের ভাষা, সেটা √3 মিটার। আমাদের পাশে যেটা √3 মিনিট হুইচ ইজ রিপ্রেজেন্টিং আস দ্য হাইট অফ দ্য পোল, সেটা আমাদের কত, 3 মিটার। শেষ। এখন এইটা অনেকেই ট্যান আনবে, লম্ব বায়ু অতিভুজ, সাগরে লবণ অতি, তারপরে কি জানো তো, ঠ্যাং লম্বা ভূত, তারপরে এই টাইপের কাহিনী কত কিছু আনে না, দরকার আছে এগুলো? জাস্ট সাইড রেশিও দিয়ে মূলত শেষ। এই টাইপের যত ম্যাথ আছে, এই যে উন্নতি করে যে কাহিনীগুলো করেন আপনারা, যে আহ, মিনারের শীর্ষ দেশে এত, মিনারের পাদদেশে এত কোণ, তারপরে মিনার থেকে এতটুকু দূরে চলে গেল, তারপরে আবার উন্নতি কোণ এতটুকু হলো, ময়ের উচ্চতা কত, গাছ ভেঙে গেল, মাছ থেকে গাছ ভেঙে গিয়েছে, ভাঙা অংশের দৈর্ঘ্য কত, এগুলো সবই তো 10 সেকেন্ডের খেলা। 10 সেকেন্ড ছাড়া তো বেশি সময় লাগার কথা না। আচ্ছা, নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার হচ্ছে, এটা করলাম। হ্যাঁ, খেয়াল করি, if a pole 6 meter high cast a shadow 2 √3 meter long on the ground and the sun's elevation is, আচ্ছা সহজ কথা, এখান থেকে আমাদের 6 মিটার হাই একটা পোল, যেটা শ্যাডো আমাদের কত 2√3, তো ন্যূনতিকোণ কত সেটা মূলত এখান থেকে জানতে চাইছি। সহজ কথা, আমরা ন্যূনতিকোণ একবারে লিখতে পারি যে tan θ = লম্ব কত 6 আর ভূমি কত 2√3 আর কি। ওই যে 6 মিটার যেই পোলটা আছে, সেটা শ্যাডো তৈরি করেছে 2√3, তাহলে এটা ভূমি রিপ্রেজেন্ট করে। তাহলে খেয়াল করি, এটা কত, এখান থেকে √3, তাহলে এখান থেকে বলতো √3 বলতে পারি। তাহলে ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3, সো থিটা ইজ নাথিং বাট 60 ডিগ্রি। সো the elevation angle which is created from the junction of the pole and the ground, that is 60 ডিগ্রি। তাহলে এখান থেকে খেয়াল করলে দেখা যায় আমাদের এখান থেকে এলিভেশন কোণ হচ্ছে 60 ডিগ্রি। if 1 plus sin theta is equal to x cos theta, then tan theta is equal to what? আচ্ছা, এটা
একটা জিনিস খেয়াল করবেন, আর্লিয়ার ওয়ান প্রথম যে প্রশ্নটা করেছিলাম সে একই প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমাদের তারা দিয়েছিল sec থেটা প্লাস tan থেটা সমান সমান এক্স। ওরা মূলত এই জিনিসটা এখানে একটু মডিফাই করে দিয়েছে, খেয়াল করেন এখান থেকে যে ওয়ান প্লাস এখান থেকে সাইন থেটা ইজিক্যাল টু এখান থেকে কি আছে এক্স কস থেটা। এখন আমরা যদি কস থেটা দ্বারা উভয় পক্ষে ভাগ করি, তাহলে ওয়ান বাই কস থেটা প্লাস এখান থেকে খেয়াল করলে আলহামদুলিল্লাহ সাইন থেটা বা এখান থেকে কস থেটা ইজিক্যাল টু এক্স কস থেটা বাই কস থেটা মানে শুধু এক্স থাকে। তাহলে ওয়ান বাই কস থেটা মানে কি থাকে সেক থেটা থাকে, আর সাইন থেটা বাই কস থেটা মানে সিম্পলি এখানে কি থাকে ট্যান থেটা থাকে ইকুয়াল টু এক্স। তো দেখেন এই লাইনটা ওরা দিয়েছিল না আগে, তাহলে সেক থেটা প্লাস ট্যান থেটা যদি এক্স হয়ে থাকে তাহলে এটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, মানে সাইন থেটা সেক থেটা মাইনাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কি আসবে এক্স আসবে। তো একটু আগে বলেছিলাম যে ছোটটা বের করতে হলে সিম্পলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই টু করলে হয়ে যাবে, অর্থাৎ আগের উত্তর একদম অর্থাৎ সেম এই উত্তর। if sin x is equal to 1 then x by 2 is equal to what, অর্থাৎ এই যে এখানে অ্যাঙ্গেলটা আছে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের অর্ধেকের মান কত সেটাই মূলত তারা জানতে চেয়েছে। তবে সহজ কথা আমরা জানি যে sin x is equal to 1 বলা আছে। ফাইন, সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান মূলত 1। সো আমরা কি বলতে পারি x is equal to 90 ডিগ্রি। if x is equal to 90 degree then x by 2 is nothing but 45 degree, so our answer is, আর 45 ডিগ্রি মান কত 1 by 2। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা আল্লাহর মতে নাই। ওকে, তো ফিফথ আছে, আমার নাম মনে হচ্ছে না, আপনাদের একজন কেউ একটা ম্যাথ রিকোয়েস্ট করছিল, আমি এটা বলেছিলাম যে ভিডিও আকারে আলোচনা না করলে আপনার বুঝতে সমস্যা হয়। আমি গ্রুপে করে দিতে পারতাম, কিন্তু গ্রুপে করে দিলে হয়তো বা এটা আপনার বুঝতে অসুবিধা হতো বা কষ্ট হতো। তার থেকে ভালো এটা যদি আমরা ভিডিও আকারে বুঝিয়ে দিই দেন সুবিধা হবে বেশি। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। জি, যেটা বলছিলাম, রেকর্ড কি হচ্ছে, রেকর্ড না হলে কিন্তু বিপদ। জি, তো এটা আমরা আলোচনা করি। যারা ক্লাসে শুধুমাত্র ফিফথ ব্যাচে যে আছে তিনি দেখবেন বিষয়টা এরকম না, যারা ক্লাসে আছেন দেখেন, আর ম্যাথটা বুঝতে অনেকের কষ্ট হয় বা এটা পরীক্ষার সামনে আসতে পারে। এটা আমাদের প্রশ্ন। The two brothers had a trained horse that could follow any instruction. The two brothers want to leave at the same time and go to a Boishakhi fair 20 kilometers away. The horse is capable of carrying only one brother at any time, any moment. If the speed of the brothers is 4 kilometers per hour and the speed of the horse is 10 kilometers per hour, with or without people. তো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম দে উইল মিট অ্যাট দ্য ফেয়ার। বি নাম্বার হচ্ছে হাউ ফার উইল হিজ ব্রাদার ওয়াক। তাহলে বাংলা তর্জমা নিচে দেওয়া আছে। এটা মূলত নবম দশম শ্রেণীর একটা বই, তবে এটা খুবই পপুলার একটা কোশ্চেন। যদি কোশ্চেনটাকে কঠিন বানাতে চাওয়া হয় তাহলে একটু টাইপের প্রশ্ন সাধারণত আসে আর কি। তারপরে দুজন ভাইয়ের একটা মাত্র ঘোড়া আছে, সেটা যে কোনো নির্দেশই পালন করতে পারে। দুই ভাই একই সময় থেকে বাসা থেকে রওনা হয় এবং তারা 20 মাইল দূরে একটা বৈশাখী মেলায় মেলায় যেতে চায়, হ্যাঁ। ঘোড়া মূলত একটা সময়ে একজনকে ক্যারি করতে পারে, একজন মাত্রকে ক্যারি করতে পারে, এবং ঘোড়ার স্পিড দেওয়া আছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার, এবং ভাইয়ের মানে দুই ভাইয়ের স্পিড দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে সর্বনিম্ন কত সময়ে তারা মেলাতে মিট আপ করতে পারবে। এখানে একটা কথা মিসিং আছে, এটা টুগেদার শব্দ উল্লেখ করা উচিত ছিল, যে টুগেদার দে উইল মিট, একই সাথে মূলত মিট আপ করবে সর্বনিম্ন কত সময়। এটা মিট আপ, এটা বলা উচিত ছিল, কেন বলা উচিত ছিল, কারণ সাপোজ ধরুন একজনকে ঘোড়া নামিয়ে দিয়ে গেল, দেন আরেকজন দূরে আছে তাকে আনতে গেল, তো এই ক্ষেত্রে তো সময়টা অবশ্যই বেশি হয়ে যাবে। সময়টা কি বেশি লাগবে না, অবশ্যই বেশি লাগবে। এবং আরেকটা কথা হচ্ছে প্রত্যেকে কতটুকু, হাউ ফার উইল হিজ ব্রাদার ওয়াক, প্রত্যেকে কতটুকু হবে সেটা আমাকে বের করতে হবে। এখন এই ম্যাথের কনসেপ্ট হচ্ছে এটা, একটা জিনিস মনে রাখবেন, সর্বনিম্ন সময়ে তারা ঠিক তখনই পৌঁছাতে পারবে যদি তারা সমপরিমাণ ঘোড়ায় চড়ে এবং সমপরিমাণ হাঁটে। আই রিপিট, সর্বনিম্ন সময়ে তারা একই সাথে মিট আপ ঠিক তখনই করতে পারবে ইন কেস অফ দে আর ওয়াকিং আ সেম অ্যামাউন্ট অ্যান্ড দে আর রাইডিং দ্য হর্স ইন আ সেম অ্যামাউন্ট। অর্থাৎ দুইটা ক্ষেত্রে দুই ভাই যখন সমপরিমাণ ঘোড়ায় চড়বে, দুই ভাই যখন সমপরিমাণ হাঁটবে, তখনই একই সাথে মেলায় যেয়ে তারা মিট আপ করতে পারবে। এইটা হচ্ছে প্রথম কনসেপ্ট। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকায় দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। যে মনে করেন এটা আমাদের তাদের বাসা ছিল, এটা আমাদের হাউস,
আর এটা আমাদের বৈশাখী মেলা। যদি এটা আসলে এখানে সলভ করা পসিবল হবে না, ওই পাশে যাওয়া লাগবে মনে হয়। আচ্ছা, ওই পাশে আমি একটু নিয়ে যাই, হ্যাঁ প্রশ্নটা। আপনাদের তো কাজও করে না, এটা হয়তো এখানে সলভ করা যাবে না, হ্যাঁ। তাহলে খেয়াল করি যে এটা আমাদের বৈশাখী মেলা, এটা আমাদের কত ফেয়ার, এটা আমাদের কত এখান থেকে হাউস। সাপোজ ধরে নেন যে এখান থেকে আমাদের একজন ভাই 10 কিলোমিটার পার আওয়ার বেগে অর্থাৎ ঘোড়াতে চড়ে রওনা দিচ্ছে। ওই ভাই কিন্তু তখন বসে থাকলে হবে না, ওই ভাইকেও তখন কি করতে হবে, হাঁটতে হবে। তো সাপোজ ধরেন ওই ভাই কি করছে, এতটুকু পথ আমাদের হেঁটেছে। সেটা কতটুকু পথ হাঁটছে, 2 কিলোমিটার পথ হাঁটছে। একটা জিনিস মনে রাখবো, এই ভাই যখন আমাদের 10 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে রওনা দিল, ততক্ষণে একে নামিয়ে দিয়েছে, এই জায়গা পর্যন্ত কি করছে, নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে এই ঘোড়া আবার কি ওই ভাইকে আনতে গেল, আনতে আনতে দেখা গেল এই পরিমাণ ডিস্টেন্স ওই প্রথম ভাই অলরেডি কি করছে, কাভার করে ফেলছে। কারণ আমি জানি সর্বনিম্ন কম সময় আমাকে পৌঁছাতে হবে। ওই ভাই যদি হাঁটতে না শুরু করে, ওই ভাই যদি দাঁড়িয়েই থাকে, সাপোজ এখানে দাঁড়িয়ে আছে, তো ওই ঘোড়াকে কি করতে হবে, এই জায়গা পর্যন্ত আসতে হবে না, এই জায়গা পর্যন্ত আসতে হবে না। তো এটা তো অনেক সময় কনজিউম করবে। রাদার দ্যান একটা ভাই যখনই ঘোড়াতে চড়ে যাচ্ছে, তখন অপর ভাইয়ের উচিত হবে টুকটুক 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 করে সুন্দর সুন্দর করে বাদাম খাইতে খাইতে হাঁটতে থাকবে। এটাই তো ভালো ছেলের কাজ। তাহলে সে ভালো ছেলে বাদাম খাইতে খাইতে হাঁটতে শুরু করছে, এবং ঘোড়া প্রথম ভাইকে নামিয়ে দিয়ে ওই ভাইকে আনতে আনতে যে দেখতে পেলো সেই পর্যন্ত অলরেডি হেঁটে ফেলছে। এখন আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি, দে ক্যান রিচ অ্যাট মিনিমাম টাইম ইফ দে ওয়াক আ সেম অ্যামাউন্ট অ্যান্ড ইফ দে রাইড দ্য হর্স অন সেম অ্যামাউন্ট। তাহলে খেয়াল করতে হবে, আমি ধরে নিলাম এই ভাই কতটুকু হাঁটছে, 2 কিলোমিটার ডিস্টেন্স আমাদের এই ভাই হাঁটছে আর কি। তাহলে ঘোড়া থেকে যেহেতু নেমে গিয়েছে, এখন প্রথম ভাই কি করবে, এই বাকি পথ তিনিও মূলত 2 কিলোমিটার ডিস্টেন্স হেঁটে এই মেলায় পৌঁছে যাবে। তত সময় কি হবে, তত সময় হচ্ছে এই তৃতীয় ভাই ঘোড়ায় যেয়ে এই 2 কিলোমিটার, সরি এটা 2 কিলোমিটার না, দ্বিতীয় ভাই ঘোড়ায় যেয়ে এই মেলায় পৌঁছাবে। এতে রেজাল্ট তারা মূলত দুজনে এখানে মিট আপ করবে। বুঝতে পারছি কথাটা। দেখেন প্রথম ভাই এতটুকু আমাদের ঘোড়ায় চড়লো, আমি মেনশন করি, প্রথম ভাই এতটুকু আমাদের ঘোড়ায় চড়লো। এরপরে আমাদের এই যে দ্বিতীয় ভাই এতটুকু ঘোড়ায় চড়লো, ফাইন। প্রথম ভাইটা যদি খেয়াল করি, এই এতটুকু 2 কিলোমিটার ডিস্টেন্স আমাদের হেঁটে গিয়েছে, এও মূলত আমাদের 2 কিলোমিটার ডিস্টেন্স হেঁটে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট তারা সেম অ্যামাউন্ট ঘোড়ায় চড়ছে, সেম অ্যামাউন্ট আমাদের হেঁটে গিয়েছে। তার মানে তারা সর্বনিম্ন সংখ্যক সময়ে একই সময়ে, কথাটা মেনশন থাকতে হবে, টুগেদার, কি মেনশন থাকতে হবে, টুগেদার, একই সাথে মূলত তারা কি হচ্ছে এখানে মিট আপ করছে। এটাই হচ্ছে কাহিনী। তাহলে এখন আমরা যদি এখানে কন্ডিশনটি ইকুয়েশন তৈরি করি, তাহলে মূলত হয়ে যাবে কি, ইকুয়েশন তৈরি করবো ম্যান বাই হর্স। দেখেন প্রথম ভাই আমাদের কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, প্রথম ভাই আমাদের ডি পরিমাণ ডিস্টেন্স কভার করতেছে। প্রথম ভাই যখন ডি পরিমাণ ডিস্টেন্স কভার করে, হর্স তখন কতটুকু ডিস্টেন্স কভার করে, এটা একটু মনে রাখতে হবে। খেয়াল করেন, এই টোটাল ডিস্টেন্স কত ছিল, 20 কিলোমিটার ছিল। টোটাল কতটুকু ছিল, টোটাল ছিল হচ্ছে 20 কিলোমিটার। তাহলে আমরা যদি খেয়াল করি, ঘোড়া যেহেতু আমাদের প্রথম এতটুকু ডিস্টেন্স কভার করছে, কোন কালার যে নিউ আর বুঝি না, যেহেতু প্রথমে এতটুকু ডিস্টেন্স কভার করছে, টোটালটা যেহেতু 20, আর এতটুকু যেহেতু হেঁটে গিয়েছে, তার মানে প্রথম দিকে দেখা যায় ঘোড়া আমাদের 20 - D কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, ভালো কথা। তাহলে 20 - এখান থেকে D কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। কিন্তু শুধু কি এতটুকু না, প্রথম ভাই এই যে এতটুকু, প্রথম ভাই যখন দ্বিতীয় ভাই, সরি দ্বিতীয় ভাই যখন D কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলে, তখন ঘোড়া কিন্তু এই যে এইটুকু কাভার করে, কোনটুকু, এই যে এইটুকু কাভার করে আরো এত দূর চলে আসছে। তাহলে আমার কি দরকার, এখন আমার দরকার না যে এই জায়গা থেকে এই জায়গা পরিমাণ কত, এই যে এই জায়গা পরিমাণও তো ঘোড়া কাভার করছে, এটা দরকার না, অবশ্যই দরকার। এটা কিভাবে বের করব, খেয়াল করবেন, বলেছিলাম প্রথম ভাই যে 2 কিলোমিটার ডিস্টেন্স কাভার করে, সরি দ্বিতীয় মানে যে ভাই প্রথমে গিয়েছিল সে যদি 2 কিলোমিটার ডিস্টেন্স কাভার করে, তাহলে প্রথম যিনি আছে তিনিও 2 কিলোমিটার ডিস্টেন্স কাভার করছে। তার মানে কি বলতে পারি, এই যে এতটুকু পথ কি বলতে পারি, 2 কিলোমিটার বলতে পারি না, অবশ্যই বলতে পারি। আমার দরকার এই পথটুকু কত সেটা আর কি। তাহলে টোটাল অংশ যদি আমাদের 20 কিলোমিটার হয়ে থাকে, এতটুকু ডি আবার এতটুকু ডি, তাহলে ডি মাইনাস ডি আর কি,
এই পরিমাণ ডিস্টেন্স আমাদের এই যে এইটুকুকে রিপ্রেজেন্ট করে, যেটা ঘোড়া অতিক্রম করছে। তাহলে বলতে পারি 20 - 2d পরিমাণ ডিস্টেন্স কভার করছে। তাহলে বলতে পারবো এখান থেকে প্লাস এখান থেকে 20 - d পরিমাণ ডিস্টেন্স ঘোড়া কভার করছে। এই জায়গাটি বুঝতে কষ্ট হলো? কষ্ট হওয়া উচিত না, আবার উচিত আর কি। কেন খেয়াল করেন, ঘোড়া প্রথমে এই পরিমাণ ডিস্টেন্স কভার করলো, সেটা 20 - d, কারণ ডি তো এখান থেকে হেঁটে গেছে, ওই ভাই সে তো কভার করে নাই। বাদ বাকি দেখা গেল ঘোড়া এই জায়গা থেকে নেমে এই পরিমাণ আসলো, তো এই পরিমাণের মান কত? টোটালটা যদি 20 হয়ে থাকে, প্রথম ভাই যদি ডি পরিমাণ ডিস্টেন্স এখানে কভার করে, দ্বিতীয় ভাই যদি ডি পরিমাণ এখানে কভার করে, তাহলে এইটাও সেই ডি পরিমাণকে রিপ্রেজেন্ট করছে। এইটুক যদি ডি হয়, তাহলে এইটুক সে কি ডি অবশ্যই, তাই না? তাহলে এইটুক যদি ডি হয়, এইটুক যদি ডি হয়, টোটালটা যদি 20 হয়, তাহলে 20 থেকে 2d বিয়োগ করে দিব। তাহলে 20 থেকে 2d বিয়োগ করলে এই যে 20 - 2d, সেই 20 - 2d হচ্ছে আমাদের এই যে মাঝের এতটুকু পথ। খেয়াল করছি? মাঝের এতটুকু পথ। আমি এখান থেকে আরেকটু বলে দিচ্ছি, কন্ডিশন মানে ভুল ভুল করবেন না, হ্যাঁ, একটু বুঝলেই হবে, যেহেতু অনেক কালার ইউজ করে ফেলছি। বাট কন্ডিশন হচ্ছে এটা, আমি একটু ভালো করে দেখাই দিই যে এই যে আমাদের এখানে ঘোড়া গিয়েছিল হর্সে, তারপর কি বলেন তো হেঁটে গিয়েছে না? আর প্রথম ভাই এটুকু আমাদের আহ হেঁটে গিয়েছে, আর এটুকু কি করছে, ঘোড়া গেছে। কিন্তু ঘোড়া কি করছে, এই পরিমাণ ডিস্টেন্স এখানে আসছে না। তাহলে এইটা আমাদের যদি খেয়াল করি, টোটালটা আমাদের 20 ছিল, ঘোড়া গেছে আমাদের এই পর্যন্ত। তাহলে ঘোড়া আমাদের 20 - d পরিমাণ ডিস্টেন্স কভার করছে। আমি চাচ্ছি এই পরিমাণ ডিস্টেন্সটা কত, তাহলে এই পরিমাণ কেমনে বের করব? আমি জানি এইটুকু যদি আমাদের ডি হয়ে থাকে, এইটুকু যদি ডি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এটাও ডি। আবার এটা কি, এটা হচ্ছে ডি। তাহলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে, আমার দরকার হচ্ছে যে এই পরিমাণ ডিস্টেন্সটুকু কত আর কি, কারণ অলরেডি কিন্তু এই পরিমাণ আমাদের হেঁটে আসছিল। তাহলে এই পরিমাণ ডিস্টেন্সটুকু কত সেটা আমরা বের করতে চাই। কিভাবে করব? টোটালটা হচ্ছে 20 থেকে 2d বিয়োগ করে দিব। তাহলে 20 থেকে 2d যদি বিয়োগ করে দিই, যেখান থেকে 2d বিয়োগ করে দিই আমাদের উত্তর আসবে। তাহলে এখান থেকে খেয়াল করলে দেখা যায় ম্যান বাই হর্স ইজিক্যাল টু কত পাচ্ছি, ডি ডিভাইডেড বাই 40 মাইনাস এখান থেকে 3d। এখন এই যে 40 - 3d সেটা আসলে কি? যেহেতু টাইম কনস্ট্যান্ট, আই রিপিট, যেহেতু টাইম কনস্ট্যান্ট আছে, এটা তাদের স্পিডের সমানুপাতিক। যেহেতু টাইম কনস্ট্যান্ট আছে, ডেফিনেটলি এটা তাদের স্পিডের সমানুপাতিক। তাহলে স্পিড কত? ম্যানের স্পিড ছিল আমাদের ক্ষেত্রে সিম্পলি 4, আর ঘোড়ার স্পিড ছিল কত, 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা 2, এটা আমাদের কত, এখান থেকে 5 আসে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখান থেকে কত, 5d ইজ ইকাল টু 80 মাইনাস এখান থেকে 60। তাহলে ডি ইজ ইকাল টু, বা এখান থেকে কত, 11, ডি ইজ ইকাল টু কত, 80। তাহলে ডি ইজ ইকাল টু 80 ডিভাইডেড বাই কত, 11। তার মানে প্রত্যেক ভাই আমাদের 80/11 মাইল হাঁটে। রিপিট, প্রত্যেক ভাই আমাদের 80/11 মাইল পথ হেঁটেছিল। ওই যে ডি হাঁটছিল না, প্রথম দিকে বললাম কতটুকু হাঁটছে। প্রথম দিকে প্রত্যেক ভাই 80/11 মাইল, আর শেষের দিকে দ্বিতীয় ভাই 80/11 মাইল হাঁটছে আর কি। এখন কি বলা আছে, তাহলে প্রথম কথা হচ্ছে হাউ ফার উইল ইজ ব্রাদার ওয়াক, 80/11, এটা উত্তর আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ পেলাম। হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম দে উইল মিট এট দ্য ফেয়ার? তাহলে যে কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি, যে কেউ হাঁটবে, কেউ ঘোড়ায় চড়বে, আবার কেউ ঘোড়ায় চড়বে, আবার কেউ হাঁটবে, এই কন্ডিশনে তারা বলছে একই সময় মিট আপ করতে পারবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি আমরা সময় বের করতে চাই, তাহলে খেয়াল করে এখান থেকে যে ঘোড়ায় গেল, ঘোড়ায় যেতে আমাদের কতটুকু সময় লাগছে? আহ ঘোড়ায় গেছে কত, টোটাল তো 20 কিলোমিটার ডিস্টেন্স হয়, সেখান থেকে আমরা হেঁটে গিয়েছি কত, 80/11, তাই না? এটা। আর হেঁটে যাওয়ার কথা যদি খেয়াল করি, এখান থেকে যে হেঁটে গেল কতটুকু, উম, সময়, তাই না? তাহলে কিন্তু এটা আমাদের ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তাহলে ঘোড়ার স্পিড কত ছিল এখান থেকে, 10। আর হেঁটে যাওয়ার ক্ষেত্রে যদি খেয়াল করি, প্রত্যেকবার হেঁটে গিয়েছে 80/11 মাইল, তার স্পিড কত ছিল, 4। তা দেখেন এখানে দুইটা ক্ষেত্রে কিন্তু টাইম রিপ্রেজেন্ট করছে। আমাদের এটা কি, এটা আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স বাই কি, স্পিড, তাহলে কি দিবে, টাইম দিবে। কখন? ঘোড়ায় যাওয়ার ক্ষেত্রে কতটুকু টাইম, আর এটা কি, হেঁটে যাওয়ার ক্ষেত্রে কতটুকু টাইম। তাহলে এই দুটা ভাবেই মিনিমাম, এই দুটা যোগফলে আমাদের মিনিমাম টাইম টু রিচ এট দা বৈশাখী ফেয়ার টুগেদার, এটা আমাদের মিনিমাম টাইম। তাহলে আমরা যদি এখন যোগ করে দিই, এই দুটোকে আমরা যোগ করে দিব, তাহলে এখন কত, 11, 220, 220 কে 80, তারপরে 140। ঠিক আছে, 11, 220, 220 থেকে 220, 140 আসতে বলছে, 220 থেকে, হ্যাঁ 80, 140।
ঠিক আছে, অনেক সময় মাথা কাজ করে না, তো সেক্ষেত্রে নিচে আমাদের কত এখান থেকে 11, আর স্পিড থাকবে কত এখান থেকে 10, প্লাস এখান থেকে 80 ডিভাইডেড বাই কত এখান থেকে 11 গুণিত 4। তাহলে এখানে ক্যান্সেল আউট করে কত এখান থেকে 14, তাহলে এখান থেকে 14/11 প্লাস এখান থেকে 4, এখানে কত এখানে ক্যান্সেল আউট করে কত 20, তাহলে 20 বাই কত এখান থেকে 11, তাহলে 11 যদি লসাগু করেন তাহলে এখান থেকে কত 34, তাহলে 3 × 33, 3 × 11 1, 3 × 11 বাই কত 3 × 33। ঠিক আছে, তাহলে খেয়াল করেন তাদের এখানে পৌঁছাতে 3 × 11 বাই 1/11 সমান। বুঝছি? মানে ম্যাথটা বড়, যদি ড্রটা বুঝতে পারেন আপনি হয়তো বা একটু বেশি আলোচনা করে ফেলেছি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে। তা আমার মনে হয় এটা খুব বেশি সমস্যার কথা না, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে এগুলো দেখবেন হয়তো অনেক কঠিন ভাবে অনেক জায়গায় সমাধান করা আছে, বা যে কনসেপ্টটা আমার জানা আছে সেই কনসেপ্টের সাহায্যে আমি আপনাদের দেখালাম। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে এটা কি করলাম, শেষের দিকে কি করলাম, তারা একসাথে কখন মিট আপ করবে? তো ওই যে কেউ ঘোড়ায় গেল, কেউ হেঁটে গেল, তাই না? তাহলে ঘোড়ায় যেতে আমাদের সময় লাগছে এতটুকু, আর হেঁটে যেতে সময় লাগছে এতটুকু। সময় কেমনে বের করলাম? এই যে ঘোড়ায় ডিস্টেন্স কত, 80/11 যদি হেঁটে যায়, তাহলে 20 থেকে বাকিটা বাদ দিলে, মানে 20 থেকে 80/11 হাঁটাটা বাদ দিলে ঘোড়ায় গেছিলাম কতটুকু ডিস্টেন্স কাভার করছি ডিভাইডেড বাই ঘোড়ার স্পিড। 80/11 ডিস্টেন্স কাভার করছি হেঁটে ডিভাইডেড বাই তার স্পিড। এই যে হাঁটার সময় স্পিড ছিল 4, তাহলে এখান থেকে আমরা সময় পেয়েছি, এখান থেকে সময় পেয়েছি। ইন টু কেসেস উই হ্যাভ গট দ্য টাইম, এন্ড দ্য অ্যাডিশন অফ দ্য টাইম ইজ গিভিং আস দ্য মিনিমাম টাইম দে উইল মিট টুগেদার এট দ্য ফেয়ার। তার মধ্যে একসাথে মিট আপ করতে হবে। বুঝতে পারছি? তো এটা এই প্রশ্নের সঠিক উত্তর, আশা করি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের মেনসুরেশন এবং জিওমেট্রি এই দুটো টপিক কভার করার ইচ্ছা আছে। 1:34 বেজে গেছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম গ্রুপ থেকে আমার আইডি পাবেন, ওখানে আমাকে নক দিতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইন দিস নাম্বার। আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ হোয়েনেভার আই গেট চান্স। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ, ক্লাস শেষ করুন।